আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমরা যেহেতু এই ভিডিওটি দেখা শুরু করেছো, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের প্রশ্ন কমন পাওয়া খুব জরুরি, তাই না? হ্যাঁ, আমি সেটাই দেখাবো আজকে, কিভাবে তুমি খুব অল্প পরিশ্রমে কিভাবে তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়লে প্রত্যেকটি অধ্যায়ের সব কিছু না পড়ে নির্দিষ্ট কিছু টপিক পড়লেই তুমি অনায়াসে প্রশ্ন তুমি কমন পাবে। আমি ইতিমধ্যে পদার্থবিজ্ঞান 19-20 সেশনে আসা প্রশ্নটি অ্যানালাইসিস করে দেখিয়েছি। ওটা দেখানোর পর অনেকে আমাকে নক দিয়েছে যে ভাই এইভাবে পড়লে আসলেই পসিবল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এবং তোমরা যারা এখনও সেটা দেখোনি, তোমরা দেখে আসবে, ওটা দেখলে তোমার কাছে একবারই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে ঢাকা ইউনিভার্সিটি প্রতিবারে যে একটা প্যাটার্নে কোশ্চেন করে, নির্দিষ্ট অধ্যায়গুলো নির্দিষ্ট পার্ট থেকে কোশ্চেন করে, এবং রিপিটেশনগুলো আমি সেটা দেখিয়ে দিয়েছি আমার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে। তোমরা আজকে আমি প্রমাণ দিয়ে দেখাবো তোমাদের যে আমার অ্যানালাইসিস যে শিটগুলো, সেখান থেকে তুমি কীভাবে প্রশ্ন কমন পেতে পারো, সেখান থেকে তুমি কীভাবে টাইপ কমন পেতে পারো। তোমরা যারা এখনও অ্যানালাইসিস করা শিটগুলো আমার কালেক্ট করোনি, তোমরা আসলেই একটা ভ্রান্তির ভিতরে আছো। তোমরা সব পড়তে চাচ্ছ, সব পড়ে তোমরা চান্স পেতে চাচ্ছ, যেটা কখনোই পসিবল না। আমি বারবার বলেছি, তুমি 4টা সাবজেক্ট একসাথে পরীক্ষা দিবা, যেটা তোমরা কখনোই দাও নাই। কিন্তু তুমি এমনি যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে আলাদা আলাদা সাবজেক্ট পরীক্ষা হতো, গ্যাপ থাকতো, এটা কিন্তু একসাথে 4টা সাবজেক্ট তোমাকে মাথায় নিয়ে যেতে হবে। এটা জিনিস একটু মাথায় রেখো, তাহলে সব কিছু তুমি যদি নিতে চাও ভাই, কিছুই হবে না। কিন্তু অ্যাট দ্য ফিনিশিং পয়েন্টে ওই নির্দিষ্ট টপিকগুলো থেকে প্রশ্ন হবে, ওইগুলোই তুমি কিন্তু ভুল করে ফেলবে। ওকে, সো যারা আমার এখনও অ্যানালাইসিস করা শিটগুলো কালেক্ট করে, ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা মেসেঞ্জারে নক দিয়ে তোমরা কালেক্ট করে নিবে। ওকে, আচ্ছা, আমরা শুরু করি তাহলে আজকে অ্যানালাইসিস করা। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 19-20 সেশনে ম্যাথ যে কোশ্চেনটা এসেছিলো, সেটা আমি অ্যানালাইসিস করবো। তো প্রথমে বলি আজকে কী কী থাকতেছে। আজকে আমি এই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে দিব, এবং প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিকগুলো থেকে কোশ্চেনগুলো হয় সেই টপিকগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। এবং এর আগে আমি প্রত্যেকটা এপিসোডের শেষে কিছু কোশ্চেন দিই, যে কোশ্চেনগুলো আমি তোমাদের সমাধান করতে বলি। এর আগে 2টা রিটেন কোশ্চেন দিয়েছিলাম, সেটা সমাধান করে দিব। এবং আজকে আমি জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যার সবচেয়ে তোমাদের যেটা ইফেক্টিভ আজকে জিনিসটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জটিল সংখ্যা আমি আলোচনা করবো, অ্যাজ ওয়েল এজ রিটেন সাজেশন দিয়ে দিব ম্যাথের। তোমরা অনেকেই আমাকে বলতেছে যে রিটেন আসলে নাইম ওমার থেকে কি বলে বলো, কানামা ভালো। যখন কেউ তোমাকে কোনো একটা সাজেশন দেয়, তখন ওটা করার একটা আগ্রহ থাকে, ওটা করার একটা ইচ্ছা জাগে। কিন্তু এমনি মনে হয় যে করতে ইচ্ছা হয় না, তাই না? তোমাকে যদি এমনি বলে এই চ্যাপ্টারটা করো, এই চ্যাপ্টারটা ম্যাথ করো, তুমি কিন্তু করবে না। যখন একটা সাজেশন পাবা, তখন কিন্তু একটু হলেও তুমি করবা। আর আমি এমনভাবে রিটেনের সাজেশনগুলো বানাবো, তোমরা যদি প্রত্যেকেই কমেন্ট করো, অবশ্যই আমি ম্যাথের প্রত্যেকটা এপিসোডে দরকার বই দাগিয়ে দেখিয়ে দিব, দরকার আবার নোট ডাউন করে দেখিয়ে দিব, যে রিটেনগুলো পড়লে মোটামুটি আমি বলবো না যে এখান থেকে আসবে, বাট তুমি যদি এটা করতে পারো, তোমার সব অ্যাঙ্গেলগুলো ক্লিয়ার হয়ে থাকবে, সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকবে। এমনভাবে আমি সাজাবো রিটেনগুলোকে, সেট আপ করবো যে সব থিওরিগুলো যাতে উঠে আসে, যাতে করে তোমার ওই অধ্যায়টাকে একটা ওভারঅল ধারণা ক্রিয়েট হয়ে যায়, যাতে করে যেভাবেই রিটেনগুলো আসুক তুমি যাতে করে পারো। ওকে, আমি ওই এমসিকিউ যে অ্যানালাইসিস করা এই টপিকগুলো থেকে আমি রিটেনগুলো দেওয়ার ট্রাই করবো। ম্যাথ যে টেক্সট বইটা আছে, ওখানে তোমরা সব রিটেনগুলো পেয়ে যাবে। টেক্সট বইয়ের ম্যাথগুলো আমি যেগুলো ইম্পর্টেন্ট ছোটো ন্যারো আকারে, তোমরা তো বুঝতে পারবো না, আমি যেহেতু বুঝতে পারবো, যেহেতু আমি রিটেন পরীক্ষা দিয়ে আসছি, কতটা স্পেস থাকে, কী ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি, সেই সব কিছু মিলিয়ে আমি রিটেনগুলো দেওয়ার ট্রাই করবো। এটা ডিপেন্ড করবে টোটালি তোমাদের উপর, আমি পরিশ্রমটা করবো কি না। সবাই যদি কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই আমাদের ম্যাথেরও রিটেন লাগবে, দরকার আমি ফিজিক্সেরও দিয়ে দিব। যাও, প্রত্যেকটা চ্যাপ্টারের আমি শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু পরীক্ষা খুব ক্লোজ চলে এসেছে, পরীক্ষা হয়ে যেতে পারে। সো আমি অবশ্যই তোমাদের এবার রিটেন নিও, প্রত্যেকটা চ্যাপ্টারের রিটেনও দিয়ে দিব। ওকে, সো তোমরা অবশ্যই যাতে বেশি করে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের কমেন্টের উপরে আসলে ডিপেন্ড করতেছে। আসলে আমি 2-1টা কমেন্ট যাদের পাই, আমি কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করি। যারা বলে যে ভাই এটা আলোচনা করেন, ওইটা করেন, আমি কিন্তু সেভাবে দেওয়ার ট্রাই করি। ওকে, সো চলো আমরা বেশি কথা না বলে আমরা অ্যানালাইসিস করার ট্রাই করি ম্যাথ 2019-20 সেশনে যে কোশ্চেনটা এসেছিল। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা এসেছে দেখো তোমরা, প্রথমে যে প্রশ্নটা এসেছে সেটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে, যেটা প্রতিবারই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে প্রশ্নগুলো হয়, ছোট টাইপের প্রশ্ন হয়। এটা যদি আগের টপিক থেকে হয় নাই, কিন্তু এই ধরনের প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে ইতিমধ্যে বারবার বিভিন্ন বিশেষ করে প্রযুক্তিগুলোতে বারবার এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে। ওকে, সো এমন কোনো প্রশ্ন পাবা না যে আননোন প্রশ্ন তোমার কাছে মনে হবে। তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংকগুলো বেশি করে সলভ করো। ইনশাল্লাহ কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি ওই আন্ডারেই বিভিন্ন কোশ্চেন কিন্তু পেয়ে যাবা। পরের কোশ্চেনটা হচ্ছে তোমার ফাংশন থেকে করছে। বারবার আমি বলেছি কিছু চ্যাপ্টার আছে যেটা তারা খুবই গুরুত্ব দেয়। আমি বারবার বলছি, ফিজিক্সের গতিবিদ্যা, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো এতই তারা ইম্পর্টেন্স দেয়, তারা এখানে রিটেনও করে অ্যাজ ওয়েল এজ আবার এমসিকিউও করে। যেমন জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে দেখো তুমি ফিজিক্সে রিটেনও করছে, এমসিকিউ করছে। তুমি এই ফাংশন থেকে দেখো ম্যাথের 2টা এমসিকিউ অ্যাজ ওয়েল এজ রিটেন, দ্যাট মিনস প্রায় 4-6 মার্ক একটা অধ্যায় থেকে। চিন্তা করছো এতগুলো অধ্যায় আছে। সো ভাই, ফাংশন আর ডোমেইন, রেঞ্জ, এই জাতীয় জিনিসগুলো কখনোই তোমরা ছাড়বে না, কারণ এগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হবে। কিছু জিনিস তুমি এখন সব পড়ে বেড়াচ্ছ ভাই, অধ্যায় সব পড়ে বেড়াইলা, কোনো অধ্যায় ছাড়লা না, কিন্তু এই ডোমেইন রেঞ্জ তোমার ক্লিয়ার নাই, তোমার গ্রাফ ক্লিয়ার নাই ফিজিক্সের, মনে করো তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো ক্লিয়ার নাই, তাহলে তুমি কিন্তু চান্স পাবো না, বারবার বলতেছি। সো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। সো তোমাকে একটু আমি দেখানোর ট্রাই করি আমার অ্যানালাইসিস করা শিটটা থেকে, যেখানে আমি অ্যানালাইসিস করেছি, এটা ফটোকপি করে দেখো। এই প্রশ্নটা কিন্তু দেখো, এই যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। দেখো 19-20-6-7 ইতিমধ্যে কিন্তু চলে এসেছে আমার টপিক 1। আমি যে টপিক 1 করেছি,
ইতিমধ্যে যারা আমার শিটগুলো কালেক্ট করেছে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা যে আমাদের যে টপিকগুলো আমি যে করেছি এই টপিকগুলোর টাইপ 1 যে আছে টাইপ 1 থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এসে থাকতেছে। ওকে, কারণ আমি টাইপ 1টা যে করি এটা অনেক গুরুত্বপূর্ণ, এই টাইপটা থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন কিন্তু এসে থাকে। সো আমরা কি দেখলাম, ফাংশন থেকে যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, তাই না? এই প্রশ্নটা 6 আর 7 সেশনে কিন্তু রিপিট হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটা এরকম প্রশ্ন অনেকবার এসেছে। তো দেখো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে, এই প্যাটার্নের প্রশ্নগুলো টাইপ 1 এ রেখেছি। ওকে, তারপর টাইপ 2 আমি অনেক ধরনের টাইপ আছে এখানে, যেগুলো করলে ইনশাআল্লাহ তোমরা এই টাইপের ভিতরেই কোশ্চেনটা কমন পেয়ে যাবো। ওকে, যারা আমার শিটগুলোর এখনো ইম্পর্টেন্স বুঝতেছো না ভাই, তারা কিন্তু ফিনিশিং পয়েন্টে যারা কালেক্ট করেছে তাদের কাছ থেকে তোমরা খবর নিও, তারা কিন্তু দেখবে যে অবশ্যই পরীক্ষা অনেক ভালো করবে। আচ্ছা, এবার আসে যে জটিল সংখ্যা। দেখো জটিল সংখ্যা যে প্রশ্নটা এসেছে আমি বারবার বলেছিলাম এটা কিন্তু আমি ভুল করেছিলাম পরীক্ষা, তোমাদের বলি আমি এটা কেন ভুল করেছিলাম। কারণ আমি জানি যে এরকম একটা কোশ্চেন কিন্তু হবে, আমি আগে থেকে জানতাম যে বিগত বছরগুলোতে প্রায় এই প্যাটার্নের প্রশ্ন করতেছে। আচ্ছা, আমি তোমাদের শিটটা আগে দেখাই, আমি যে অ্যানালাইসিস করেছি সেই শিটটা দেখাই। দেখো এই টাইপটা থেকে এই টাইপটা তুমি দেখো, এই টাইপটা হচ্ছে সার্টেন আই স্কয়ার, মানে এই আইগুলা কি হরার লোভের মধ্যে একটা পার্ট তৈরি করে, যেখানে একটা নির্দিষ্ট মান চায়। দেখো রিপিট হচ্ছে আবার 7, 8, 11 বার, এই যে হরার লোভে জাস্ট একটা মান দিয়ে দেবো, ইনভার্স টাইপের কিছু মান চাচ্ছে। তো এইগুলা প্রশ্ন দেখে আমার একটা আইডিয়া এসেছিল যে এবারের প্রশ্নটা মনে হয় এই প্যাটার্নের কিছু একটা থাকবে। দেখো তোমার 18-19 সেশনে, আমাদের আগের সেশনেও এই পার্ট থেকে একটা প্রশ্ন এসেছে, এই হরার লোভ আই আছে, এটাকে জাস্ট ক্যালকুলেট করে জেনারেল ইয়াতে নিয়ে আসতে হবে। ওকে, সো দেখলাম যে আবার বাপরে বাপ 19-20 সেশনে সেম একটা প্রশ্ন আসছে, 1 + i 1 - i এর পরম মান কত। তো জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো মনে হয় যে এত জিনিস থাকতে জটিল সংখ্যার এই ক্যাটাগরিরই প্রশ্ন কিন্তু দিয়ে দিল। কারণ ভাই যারা প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেন তারা তো অবশ্যই আগের জিনিসগুলো একটু ফলো করবে, তাই না? তারা কিন্তু ওই প্যাটার্নেরই প্রশ্ন করবে, তারা যাবে না কখনো তাদের ভার্সিটির যে প্যাটার্নটা ব্রেকআপ হোক। ওকে, সো আমরা দেখলাম যে 1 + i 1 - i এখান থেকে প্রশ্নটা কিন্তু এসেছে। সো এই শিটগুলো আমি এখন এই জটিল সময় করাই দেবো, একটু কোনো সমস্যা নেই। দেখো তাহলে তোমার শিটগুলো তোমরা যারা দেখছো এই অবশ্যই আমি বলতেছি ম্যাক্সিমাম প্রশ্ন রে ভাই, আর তোমাকে তো সব প্রশ্ন পারা লাগবে না, তুমি যদি ম্যাক্সিমাম প্রশ্নই তুমি যদি এখান থেকে পেয়ে যাও তাহলে তোমার আর কি দরকার বলো। আচ্ছা, এখন আমি কি ভুলটা করেছিলাম, দেখো এখানে বলছিল পরম মান। আমি তো জানি যে বাপরে বাপ খুব একবারে খুশি হয়ে গেলাম যে কমন পেয়ে গেছি, প্রশ্ন একবারে ধুমাধুম প্রশ্ন সলভ করা শুরু করে দিচ্ছি, কারণ এরকম প্রশ্ন আমি করে অভ্যস্ত, আমি এই টাইপের প্রশ্ন করে অভ্যস্ত। আমার যে এক্সাক্ট কমন পাইতে হবে তা তো না, আমাকে এক্সাম কমন দরকার নেই, আমার প্রশ্নগুলো দেখলে আমি যেন চিনতে পারি যে এটা নৌন প্রশ্ন, এরকম প্রশ্ন আমি করেছিলাম। সো এরকম ধামধুমকে উপর হরলোককে আমি গুণ করে দিলে ক্যালকুলেশন করে আই নিয়ে আসলাম, দেখলাম যে বাপ আই তো আবার 1 নম্বরের অ্যান্সার, ঠাস করে মারি দিলাম আই নাম্বারের অ্যান্সার। দাগানোর পরপরই আমার খেয়াল পড়লো লাল এখানে আছে পরম মান। দ্যাট মিনস মান চাইছে, মান বের করা লাগবে 1, আর আমি ক্যালকুলেশন করে ছোট করছি জাস্ট। সো এই যে জায়গায় রিল্যাক্স থাকা লাগবে, ঢাকা ইউনিভার্সিটিতে রিল্যাক্স। তুমি প্রশ্ন কমন পাবা, কিছু প্রশ্ন তোমাকে ফাঁদে ফালাবে, ট্রাপে ফালাবে, এরকম কিছু প্রশ্ন থাকবে ইজির মধ্যে, আর কিছু প্রশ্ন থাকবে তোমার মাথাটাকে একটু ঘুরাই দিবে, নড়াই দিবে যে তুমি পারবা না, এরকম কিছু প্রশ্ন থাকবে প্রথমেই বা মিডিলে, এরকম কিছু এমন প্রশ্ন দিবে যেটা কেউই পারবে না। এরকম প্রশ্ন দেওয়ার কারণে কি হবে, তোমার যে পরীক্ষার যে স্পিডটা, ওই স্পিডটা কিন্তু কমাই দিবে। ওকে, তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু অনেক কিছু ফ্যাক্ট করে, যে ফ্যাক্টগুলোর কারণে কিন্তু অনেক চান্স হয় না। সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, সো তোমাকে সব পারতে হবে এমন কোনো কথা নাই, তোমাকে স্কিপ করা শেখা লাগবে, এটা কিন্তু ভার্সিটির এক্সামিনেশনের একটা বড় গুণ। ওকে, আমি যে দুইটা আন্দাজ দেখাইছিলাম ওই দুটাই কিন্তু মানে ভুল হয়েছিল শেষ মুহূর্তে। সো তোমাকে স্কিপ করা শেখা লাগবে, কারণ এখানে মাইনাস মার্কিং কিন্তু আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে বুঝতে লাগবে যে তোমাকে সব পারা লাগবে না, কিন্তু তুমি 60% মার্কস ক্যারি করতে পারলেই কিন্তু তোমার চান্স হয়ে যাবে। সো এই জিনিসগুলো মাথায় সব কিছু রেখে কিন্তু দাগাতে হবে, স্কিপ করতে না পারলে তুমি কিন্তু ধরা খাবো। ওকে, তুমি এখন সব কিছু অ্যাটেন্ড করতে গেলে তোমার সময় কী হবে, অ্যাজ ওয়েল এজ কিন্তু ভুল হওয়ার চান্সও থেকে যায়। তো তোমাকে স্কিপ করা শিখতে লাগবে, যে এই কোশ্চেনটা একটু কঠিন, মানে নেক্সট ডে যদি টাইম পাই এই কোশ্চেনটা আমি করবো। ওকে, তো জটিল সংখ্যা থেকে আশা করি তোমাদের ধারণা পেয়ে গেছো যে কেমন ধরনের কোশ্চেনগুলো হতে পারে। সো এই পার্টটা থেকে রিসেন্ট খুব কোশ্চেন করতেছে, বিগত বছরগুলোতে সব এই পার্টটা থেকে কোশ্চেন হয়েছে, 18-19 সেশনে এই পার্ট থেকে কোশ্চেন হয়েছে, আমার সেশনে আবার এই সেম কোশ্চেন হয়েছে। ওকে, তারপর তো লিমিট তো বলার বাহুল্য, যে লিমিট থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে এসেছে। আচ্ছা, এবার আসি 5 নাম্বার বৃত্তের যে কোশ্চেনটা। দেখো এই বৃত্তের কোশ্চেনটা হুবহু কোন যেন একটা সেশনে এসেছে, হুবহু না মানে একটু চেঞ্জ করে দিয়েছে, আমি জানি যে আমার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে আসবে। দেখো এই যে আমার একটা টাইপ আছে, এই টাইপটা এখানে আমি মার্ক করে রেখেছি। দেখো এই 4,3 কেন্দ্র বিশিষ্ট, তাহলে কেন্দ্র দিচ্ছে, একটা সরল রেখাটিকে স্পর্শ করবে, সমীকরণ নির্ণয় করতে বলছে, এই দেখো 19-20 সেশনে আসছে। ওকে, দেখো এই ধরনের একটা প্রশ্ন আবার দেখো 9-10 সেশনে এসেছিল। দেখো যে 2-3 কেন্দ্র বিশিষ্ট এবং সার্টেন একটা রেখাকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণটি নির্ণয় করো। তাহলে এই যে দেখো প্যাটার্নের প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে, ওই প্রশ্নটাই মান চেঞ্জ করে দিয়ে দিয়েছে জাস্ট। ওকে, সো এই জিনিসগুলো তোমাকে ধরতে পারতে হবে। তুমি যদি এই প্রশ্ন ব্যাংক না করো ভাই, প্রশ্ন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটির চান্স ইকুয়াল টু প্রশ্ন ব্যাংক সলিউশন, প্রশ্ন ব্যাংক যে সলিউশন করো ঢাকা ইউনিভার্সিটি, তার কাছে বেগলা মানে অনেক কঠিন মনে হবে। তুমি যখন একটু আগে তোমাকে যেটা দেখাইলাম যে এই প্রশ্নটা তোমার কাছে মনে ধরি, এই প্রশ্ন তো খুব সহজ, এটা তো আমি অনায়াসে ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু ভাই এই যদি আগে এই ধরনের প্রশ্ন সলভ করতে না মানে অভিজ্ঞতা না অর্জন করে, এই ধরনের প্রশ্ন যদি বেশি সলভ না করে, তুমি বিলিভ মি অর নট এই ধরনের প্রশ্ন আটকে যাবে। এই ইনভার্স 1/i করা, এর সাথে গুণ করা, দেখবে যে প্রশ্ন আর মিলে না পরীক্ষার রুমে, আর 2-1 বার না মিলে তোমার কিন্তু মাথা ঠিক থাকবে না, দেখবে যে তুমি পরের প্রশ্ন চলে যাওয়া পরে এটাও মিলবে না। সো তোমাকে প্র্যাকটিস করা লাগবে, এই প্রশ্ন তুমি 2-3 বার করে সলভ করো, নিজের অভিজ্ঞতাটাকে অর্জন করো যে এগুলোকে কীভাবে খুব ফাস্ট ক্যালকুলেশন করা যায়। ওকে, সো এইগুলোই প্রশ্ন তুমি থামে যাবা, এইগুলোই আসবে, দেখবে এইগুলো থামে যাবা। ওকে, সো দেখো
এই ধরনের প্রশ্ন দেখো, এই যে কেমন রিপিট হচ্ছে দেখো, খালি এই ধরনের টাইপ কিন্তু রিপিট হবে, বারবার রিপিট হবে। তুমি যদি এই প্যাটার্নের প্রশ্ন একবার মানে অ্যানালাইসিস করতে বা এইভাবে যদি সলভ করতে, তাহলে এই প্রশ্নটা তুমি সলভ করতে 9-10 আসা, তাহলে 9-10 যদি সলভ করতে 19-20 আসনে পারছে। ওকে, সো এই ধরনের জিনিসগুলো দেখো, প্রশ্নটা অবশ্যই কথা না কথা থাকবে, কোনো ইয়ারে আসবেই এই প্যাটার্নের প্রশ্ন, 90% প্রশ্ন আসবে, 10% যদিও 10%-এর মতো একবার হেরফের হয় না, 2-1টা প্রশ্ন থাকে, ওটা তোমাকে তোমার স্পিডটাকে কমিয়ে দেওয়ার জন্য, মাঝপথে আটকায় ব্রেক মারার জন্য, যে বা কোশ্চেন তো খুব কঠিন হয়েছে, আমি মনে পারবো না, আমাকে কম দেখাতে হবে, এই লাগবে, তোমার স্পিডটাকে কমানোর জন্য এরকম 2-1টা প্রশ্ন অড প্রশ্ন করে থাকি, এটা প্রতিবারই, ওটা স্বাভাবিকই। আচ্ছা, ওগুলো আমরা ইগনোর করার ট্রাই করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা বৃত্তর প্রশ্নটা দেখলাম, যে বৃত্তর প্রশ্নটাও কিন্তু টাইপ থেকে এসেছে, কমন এসেছে। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখো, ভেক্টরের যে প্রশ্নটা, ভেক্টরের প্রশ্নটা দেখো, উপাংশ চেয়েছে। দেখো উপাংশ থেকে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন অনেকবার হয়ে গিয়েছে। দেখো এই যে দেখো 8, 9, 9, 10, 16, 17 এগুলো উপাংশ থেকে সব প্রশ্ন, উপাংশ মিলে একটা টাইপ করছে আমার শিট, অ্যানালাইসিস করা শিটগুলো। আমি প্রত্যেকটা প্রশ্ন দেখাবো, অ্যানালাইসিস করা শিট থেকেই আমার ওই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নেই, কারণ আমি ভাই নিজে অ্যানালাইসিস করছি, কোনো গাইড টাইড এগুলো তোমরা পাবা না। তুমি দেখো ভাই, তোমাকে আমি একবার ওপেন করে দিলাম, যে তুমি দেখো, তুমি বাজারে যত রকমের গাইড পাবে দেখো, এইভাবে নিজে হাতে লিখা, কষ্ট করা, একটার সাথে আরেকটা প্রশ্ন লিঙ্ক আপ করা, এইভাবে সেট আপ করা, একই সাথে একই প্যাটার্নের প্রশ্নগুলো পাওয়া, এটা তোমরা পাবা না কোথাও। আচ্ছা, দেখো এখানে তোমার উপাংশ থেকে তোমাদের প্রশ্ন হয়ে গেছে। এখন যে প্রশ্নটা দিয়েছে হুবহু মনে হয় এরকম, জাস্ট 2-1টা মান চেঞ্জ করতে খালি, যে বি ভেক্টরের উপর এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ উপাংশ, দেখো এই যে জাস্ট প্রশ্ন হয়ে গিয়েছে কিন্তু। ওকে, সো এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। আচ্ছা, এবার আসি জিওমেট্রি শব্দটি একত্রে নিয়ে কত প্রকার সাজানো, যাতে প্রথমে ও শেষ অক্ষরে ই থাকে, প্রথমে ও শেষে সার্টেন একটা অক্ষর রেখে একটা সার্টেন শব্দকে আমরা সাজাবো, এরকম প্রশ্ন ইতিমধ্যে বহুবার হয়ে গিয়েছে, জাস্ট শব্দটা চেঞ্জ করেছে, কিন্তু এই প্রশ্ন অনেকবার কিন্তু হয়ে গিয়েছে। দেখো এই যে তোমার জিওমেট্রি শব্দটা এসেছে না, এটা তোমাদের আমরা যদি দেখাই, দেখো অনেকবার এসেছে, যেমন প্রতিবারে প্রথম ও শেষে সি রেখে ক্যালকুলাস শব্দটি বিন্যাস সংখ্যা কত। দেখো এরকম প্রশ্ন খালি ক্যালকুলাসের জায়গায় কি দিছে, জিওমেট্রি দিছে, দেখছো ক্যালকুলাসের জায়গায় কি দিছে, জিওমেট্রি দিছে, কিন্তু জিনিসগুলো কিন্তু সেম। দেখো এরকম প্রশ্ন আরো অনেকবার এসেছে। দেখো তোমাদের আমি বলা দেখার ট্রাই করি, এই যে দেখো ম্যাথমেটিক্স শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে, যাতে কি থাকে, প্রথমে ও শেষে কি থাকে বলেছে, টি থাকে। তাহলে দেখো তুমি যদি এরকম প্যাটার্নের প্রশ্ন করে অভিজ্ঞতা অর্জন করো, আগে করে থাকো, তাহলে এটা কেন পারবে না ভাই? এখন ক্যালকুলাসের জায়গায় জ্যামিতি দেও, রাজশাহী দেও, পারমুটেশন দেও, যাই দেও, তুমি তো অভ্যস্ত যে প্রথমে শেষে রাখে পার্টটাকে কিভাবে সলিউশন করতে হয়, এই প্যাটার্নের প্রশ্নগুলোকে কিভাবে সলিউশন করতে হয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাকে, অ্যানালাইসিস করা মানে কি, তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমার এই শীটগুলো থেকে তুমি যখন একটা টপিক করবা, ওই টপিকের আন্ডারে তোমাকে কোশ্চেনটা আসবে, তুমি যেন পারো। তুমি সেন্স ওইটা নিও না যে এই প্রশ্নগুলোই তোমাকে তুলে দিবে, শব্দটাকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, সো তোমরা দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে হয়েছে ভাই, তাও আমরা যে এগুলাই যে ভুল করবো, এটাই স্বাভাবিক, কারণ এগুলাই তোমরা নিতে পারবো না, যে এগুলাই ক্যালকুলেশন ভুল করবো না, কারণ এগুলা বেশি আমরা প্র্যাকটিস করি না, আমরা ভুয়া কোশ্চেন সলভ করে বেলায় অনেক কিছু, যেগুলো আসলে নিডেড না। আমি দেখি প্রায় এখন অনেক স্টুডেন্ট আমাকে নক করে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, আমি তখন হাসি, যেটা পাবো এই কোশ্চেন তো জীবনে আসবে না, এই ধরনের কোশ্চেন তো ঢাকা ইউনিভার্সিটিতে ধারের কাছেও নাই। সো এই প্যাটার্নটাকে তোমাকে জানতে হবে, প্রত্যেকটা ভার্সিটি কিন্তু আলাদা প্যাটার্ন হচ্ছে, যেগুলো না জানলে তোমাকে কিন্তু করতে হবে। খালি অনেকেই শুধু পড়াশোনারই আলাপ করে, এই আলাপে লাভ নাই, কিন্তু কিছু জিনিস তোমাকে এক্সট্রা অর্ডিনারি জিনিস তোমাকে মাথায় নিয়ে যাইতে হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, যেগুলো তুমি আগে থেকে না জানলে তুমি কিন্তু পরীক্ষা খারাপ করবে। শুধু ট্যালেন্ট দিয়ে কিন্তু ওই জায়গায় কাজ হবে না, বারবার বলতেছি, ট্যালেন্ট দিয়ে কাজ হবে না, ট্যালেন্ট দিয়ে সব কিছু তুমি পড়লে ওই জায়গায় কিন্তু চান্স পাওয়া একটু ইম্পসিবল হয়ে যাবে। তুমি দেখো যারা চান্স পায় ঢাকা ইউনিভার্সিটিতে, দেখো ওদের কাছে শুনো, তারা কিন্তু সেম ক্যাটাগরি সেম ভাবেই প্রিপারেশন নিয়েছে। আমি ড্যাম শিওর, তুমি জিজ্ঞেস করো, সবাই ওই কোশ্চিন ব্যাংকের উপরে নির্ভর ছিল, কোশ্চিন ব্যাংকে অ্যানালাইসিস করেই কিন্তু তারা এই জায়গায় এসেছে। আমি 100% শিওর, তুমি যে কোনো বড় ভাইকে আস্ক করো, সবাই প্রথম কথা থাকবে কোশ্চিন ব্যাংক, সেটা অবশ্যই এইভাবে অ্যানালাইসিস করে সলভ করা লাগবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা চলে যাবে। পরের প্রশ্নটা ভাই আর দেখার কোনো মানে নেই, দ্বিপদী বিস্তৃতির আমার একটা ইতিমধ্যে আমি একটা কন্টেন্ট তৈরি করেছি। ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে দ্বিপদী বিস্তৃতি থেকে যে এই পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে সবগুলো দ্বিপদী বিস্তৃতি, 2-1টা বাইরে। এই যে দ্বিপদী বিস্তৃতি এক্স বর্জিত পদ আমি দেখেছি, তোমরা যারা দেখো কন্টেন্টটা চলে যাও, এখানে আমার সেটা দেখে নাও, ওইখানে আমি টোটালি দেখেছি একবার এই পর্যন্ত ভাই যতগুলো কোশ্চেন এসেছে ম্যাক্সিমাম এক্স বর্জিত পদ। আমি ড্যাম শিওর ছিলাম আমাদের সময়ও সেম ক্যাটাগরিতে এক্স বর্জিত পদটাই আসবে। দেখলাম যে বাপরে বাপ, আমাদের সময় ঠিক এক্স বর্জিত পদটারে মান চাইলে। ওকে, সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট হবে। সো আমি এই প্রশ্নটা আমার করতে অনেক সময় লেগেছিল, আমি জানতাম যে এক্স বর্জিত পদটা থেকে প্রশ্ন আসবে, বাট তাও কিন্তু আমার সময় লেগে গেছিল, কারণ আমাকে আরো মনে হয় যে একটু প্র্যাকটিস করা লাগতো, আরো নিখুঁতভাবে প্র্যাকটিস করা লাগতো, কারণ আমি শিওর ছিলাম যে প্রশ্নটা এখান থেকেই হবে। এবার দেখো কৌণিক থেকে যে প্রশ্নটা এসেছে, কৌণিক থেকে প্রশ্নটা যেটা রিপিট হয়েছে উৎকেন্দ্রিকতা। কৌণিক থেকে এই পর্যন্ত ভাই যতগুলো প্রশ্ন এসেছে ম্যাক্সিমামই এই উৎকেন্দ্রিকতা থেকে এসেছে। যারা আমার ভিডিওটা দেখোনি, কৌণিকের আমি অনেক শর্টকাট দিয়ে দিয়েছি, কিভাবে তুমি উৎকেন্দ্রিকতা, কিভাবে তুমি শীর্ষবিন্দু, কিভাবে তুমি শর্টকাট ওয়েতে বের করবা, তোমরা আমি শর্টকাট জিনিসগুলো দেখে এসো, সব ওইখানে শর্টকাট দিলে দেখলে তোমার এই কৌণিকের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এই প্রশ্নটা দেখো রিপিট হচ্ছে 17-18 রিসেন্ট 17-18 সেশনে এসেছিল, আমাদের সময় হুবহু চলে এসেছে। তো যারা করছে তারা কি দমাদম অ্যান্সার তাদের মুখস্থই ছিল। ওকে, আচ্ছা, এবার দেখো ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু মুখস্থ থাকে, যেগুলো রিপিট হয়। আচ্ছা, পরেরটা ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন দেখো, আমি শীটটা দেখানো ট্রাই করি, আমার যে শীটটা ইতিমধ্যে আমি সেটা করে দিয়েছি তোমাদের। এই ক্ষেত্রফল রিলেটেড যারা আমার ইন্টিগ্রেশনের প্রথম পার্টটা ভিডিওটা দেখোনি, তোমরা দেখে আসবে, সেখানে এই ক্ষেত্রফল রিলেটেড আমি সব প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম, যেগুলো পর্যন্ত ভার্সিটিতে এসেছে, রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ শর্টকাট সহ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো প্রথম টপিকটা আমার ছিল টোটালি ক্ষেত্রফলের উপর যোগজীকরণের, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন এসেছে, যেখান থেকে আমি প্রথম টপিকটা তৈরি করেছিলাম তোমাদের জন্য। আশাবাদী তোমাদের এই টপিকটা থেকেই কিন্তু প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। ওকে,
আচ্ছা, তো এই টপিকটা তোমরা আমরা দেখে নিবে। আচ্ছা, আমরা এই টপিকটা আমি অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম, আমি সলভ করে দিয়েছিলাম। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা যে কর্ড ইনভার্স, সাইন ইনভার্স, এরকম প্রশ্ন আসে, জেনারেলি পাবা তোমরা। আচ্ছা, এইবার আসি অসমতা। অসমতা 13-14 সেশনে এই প্রশ্নটা কিন্তু হুবহু এসেছে, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এখানে তোমরা দেখো যে এই প্রশ্ন ভাই এতবার এসেছে, আমি শিওর ছিলাম যে এই প্রশ্নই আসবে, কারণ আমি দেখতেছি প্রায় বহু বছর ধরে এই প্রশ্নই রিপিট হচ্ছে, এই প্যাটার্নে রিপিট হচ্ছে। এইভাবে তোমার ইন্টারভেল দিয়ে দিচ্ছে, তোমার প্রশ্ন ডিরেক্ট আনসারগুলো না, এইভাবে দিচ্ছে, অপশনগুলো তোমাকে চেক করে বসাইতে হবে। ওকে, তুমি দেখো এখানে ইন্টারভিউর মাধ্যমে দেয় প্রশ্নের আনসারগুলো। তুমি দেখো এই যে আমি অ্যানালাইসিস করা শিটটা দেখলে তোমার একবার ক্লিয়ার হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, কি টপিক করছে এটা! আমি বিশাল একটা টপিক, ওই একই প্রশ্ন। তো এই টপিকের আন্ডারে আবার 3টা টপিক করছি আমি, একটা লেস দেন, একটা গ্রেটার দেন, একটা আরেকটা টপিক দেখো, এই 3টা। আর তোমরা এই যে বাকি সর্বনিম্ন সর্বোচ্চ মান, এখান থেকে মাত্র 2 থেকে 3টা প্রশ্ন এসেছে এই পর্যন্ত। ওকে, সো এই টপিকটা দেখলে, তোমার এই শিটটা দেখলে তোমার একটা কনসেপ্ট গ্রো করবে যে ও আসলে প্রশ্নটা এখান থেকে হয়। তুমি দেখো না, এখানে 1 থেকে শুরু করে 2001 থেকে শুরু করে একবার সিরিয়ালি কতগুলো মান আমি দিয়েছি। ওকে, সো জিনিসগুলো তোমাকে বোঝা লাগবে, বুঝলে তুমি অবশ্যই তুমি জিনিসটা ফিল করতে পারবে আসলে, যে কোন জিনিসটা তোমাকে পড়া লাগবে। আসলে এইটাই দরকার এই মুহূর্তে, এক মাসে এইটাই দরকার আসলে তোমাদের, যে কোন জিনিসগুলো পড়া লাগবে, কোন জিনিসগুলো তুমি ছেড়ে দিবে। এটা যে এখনো বুঝতে পারেনি, তার জন্য অনেক টাফ হয়ে যাবে প্রিপারেশনটা নেওয়া। আচ্ছা, এবার পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্নটা দেখো ইন্টিগ্রেশন। আমি ইন্টিগ্রেশনে ইতিমধ্যে যে শিটটা তৈরি করে যেখানে দেখলে তোমার বুঝতে যাবে যে ইন্টিগ্রেশন আমি বলেছিলাম একবার মনে হয়, ঢাকা ইউনিভার্সিটি লাইক দ্যাট, এই ধরনের প্যাটার্নগুলোকে বেশি ফলো করে তারা। এক্স, এটা আমি বুঝতে পারছিলাম আমি যখন অ্যানালাইসিস করি প্রশ্নগুলো, যখন আমি দেখি তারা এক্স লন এক্স, এই জিনিসগুলো কি বেশি ফোকাস করি, এক্স এর অঙ্কগুলোকে। ওকে, সো আমি দেখাবো তোমাদের, সেটা থাকলে দেখা দিতাম, এখানে পাশে নাই এখন আমার। সো ওই শিটটাতে আমার ছিল, ওইগুলোতে যারা এখনও শিটগুলো কালেক্ট করেনি, ইনশাল্লাহ তোমরা করে নিবে। অনেকে কালেক্ট করছে, এবং তারা সবাই পজিটিভ ছিল এই শিটগুলোর মধ্যে, যে ভাই আসলে এই শিটটা দেখার পরে আমাদের একটা ভালো উপকার হচ্ছে, কারণ আমরা বুঝতে পারতেছি একটা অধ্যায় শুরু করার আগে যে কোনটাকে আমি ইম্পর্টেন্স দিব। হ্যাঁ, এটাকে ইম্পর্টেন্স দেওয়ার পরে তুমি যদি টাইম পাও, তুমি যদি সময় পাও, অন্যগুলো ইম্পর্টেন্স দাও, কিন্তু তোমাকে ভাই এটা আগে ইম্পর্টেন্স দেওয়া লাগবেই, কিন্তু এটা তুমি বাদ দিয়ে অন্য কিছু পরে কোনো লাভ হবে না। আচ্ছা, এবার পরেটা আছে ডোমেইন রেঞ্জ। বারবার বললাম না যে একটু আগে একটা ফাংশনের একটা প্রশ্ন দেখালাম, এখানে আবার একটা প্রশ্ন ডোমেইন রেঞ্জ। ওকে, ডোমেইন রেঞ্জ থেকে কিন্তু প্রশ্ন আসবে। ইতিমধ্যে ডোমেইন রেঞ্জ আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি, তোমরা এখানে দেখে নেবে। ডোমেইন রেঞ্জ যত রকমের প্রবলেম আছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার সেই যে আমি বলছিলাম বারবার, যে আমি ফিজিক্সের ক্ষেত্রে চিল্লায় বললাম যে মধ্যবর্তী কোণ নিয়ে প্রশ্ন খুবই আসে রে ভাই। সার্টেন একটা ভেক্টরকে কমায় বাড়া করে, বলে যে এর মধ্যবর্তী কোণটা কত। ওকে, আর ম্যাথের ক্ষেত্রেও দেখলাম যে একটা আসে, ফিজিক্সের ক্ষেত্রেও একটা আসে। সো তোমরা জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাথের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে মধ্যবর্তী কোণ, ফিজিক্সের ক্ষেত্রেও একটা আসছে, লাইক পি বলদের মধ্যবর্তী এত হলে মধ্যবর্তী কোণ কত। ফিজিক্সের ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করি তখনও কিন্তু একটা মধ্যবর্তী কোণ আমি দেখিয়েছিলাম প্রশ্ন। ওকে, সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো যে কোন জিনিসগুলো তোমাকে ইম্পর্টেন্স দেওয়া লাগবে প্রত্যেকটা চ্যাপ্টারের। তো আমি তোমাদের যদি আগ্রহ ভালো পাই, অবশ্যই আমি ম্যাথের রিটেন নিয়েও আলোচনা করব। তোমাদের যদি প্রত্যেকে যতজন তোমরা ভিউ করো, ম্যাক্সিমাম যদি কমেন্ট করো, আমাকে ইন্সপায়ার করো, এই এক মাসে তোমাদের অবশ্যই আমি নিয়মিত ভিডিও বা কন্টেন্ট ট্রাই করবো। আসলে তোমরা যখন আমার কমেন্ট করো না, বা রিপ্লে, বা তোমাদের আমি আগ্রহ ভালো পাই না, তখনই আমিও আসলে একটু হোপলেস হয়ে যাই আসলে, যে আসলে আমার কন্টেন্টগুলো মানে হয়তো বা তাদের কাজে লাগতেছে না, এরকম মনে হয়। সো আমি তখন হোপলেস হয়ে যাই। তোমাদের যদি কাজে লাগে, এরকম অ্যানালাইসিস চাও তোমরা লাস্ট এক মাসের জন্য, আমি বহু সাজেশন নিয়ে আসবো, দরকার হলে যে কোনগুলো জিনিসগুলো পড়বা, দরকার স্পেসিফিক টপিক আমি বলে দেবো যে টপিকগুলো তোমরা পড়ো। এভাবে আমি রিটেন সহ দিয়ে দিব। তোমরা যদি চাও, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট শেষ করে দেবো। ওকে, আচ্ছা চলো আমরা এবার তাহলে, আমি বলছিলাম যেটা, যে আজকে আমি জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবো, জটিল সংখ্যা রিটেন সহ দিয়ে দিব। ওকে, এই রিটেনগুলো তোমরা করলে ইনশাল্লাহ তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো চলো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন অংশগুলো তোমরা গুরুত্ব দিবে। আমরা এবার চলো যে জটিল সংখ্যার একটু প্রশ্ন সমাধান করি। আচ্ছা, চলো আগে দেখে আসি সমাধান করার আগে যে জটিল সংখ্যা থেকে কী ধরনের প্রশ্নগুলো এসেছিল বিগত বছরগুলোতে। টাইপ 1-এ যেটা আমি রেখেছি, যে ওমেগার ক্যালকুলেশন আশা করি তোমরা জানো, যে এককের ঘনমূল রিলেটেড যে ক্যালকুলেশনটা, 1 + ওমেগা + ওমেগা = 0, যে মানটা, এটা ধরে এই ধরনের প্রবলেমগুলো সমাধান করতে লাগে। দেখো 2, 3, 5, 6 প্রশ্ন রিপিট হয়েছে অনেকবার। সেই টপিক রিলেটেড প্রশ্নগুলো আমি সমাধান করাবো না, এটা তোমরা সবাই পারো। তো এটা জেনারেলি তোমাকে স্পিড বাড়াতে হবে, প্রশ্নের ক্যালকুলেশনটা পারবে কিন্তু সবাই, যে 1 - ওমেগা, এই স্পিডটা তোমাকে নিজেকে দক্ষ হতে হবে, খুব ফাস্ট করতে হবে, কারণ এখান থেকে যেটা প্রশ্ন হচ্ছে, তোমাকে এই আন্ডারে কী প্রশ্ন হয়ে গেছে বিভিন্ন ভার্সিটিতে, ওগুলোও সলভ করা লাগবে। শুধুমাত্র যে এইটুকু সলভ করলে হবে আমি এটা বলতেছি না, যে এখান থেকে তুমি জাস্ট টাইপটা একটা আইডিয়া নেবা, যে টাইপ থেকে প্রশ্নটা হয়, এই টাইপের আন্ডারে অন্যান্য ভার্সিটির সব কী প্রশ্ন এসে সেগুলো তোমরা সলভ করে ফেলো। ওকে, আচ্ছা, এবার আসি এটা। আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমার প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আমি মাঝখানে শেষে এমন কিছু কথা বলি যে কথাগুলো অবশ্যই তোমাদের হয়তো বা কাজে লেগে যেতে পারে অনেক, কারণ একটা ইনফরমেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এডমিশন পরীক্ষায়। আচ্ছা, তোমরা দেখো টাইপ 2টা আমি তোমাদের বলে ফেলেছি, এই টাইপ থেকে প্রতিবারের প্রশ্ন হচ্ছে, আমাদের সময় কিন্তু হয়েছে। আচ্ছা, টাইপ 3 হচ্ছে লাইক দ্যাট, এরকম যে মডুলাস আর্গুমেন্ট, এটা চায়, তারপরে বিভিন্ন ইকুয়েশন থাকে, মান বের করতে বলে, এইভাবে চায়। ওকে, আর এটা মনে রাখবে যেভাবে, যে তোমার এককের ঘনমূলগুলো এইভাবে XY আকারে অনেকে দেয়, অনেকে বুঝতে পারে না যেগুলো এককের ঘনমূল, এটাকে অবশ্যই মনে রাখবে যে একটা ওমেগা, একটা কিন্তু ওমেগা স্কয়ার, পরে এটা ওমেগা স্কয়ারে কনভার্ট করে নিবে কিন্তু। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে দেখো এই 3টা টাইপ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা,
এবার আমরা একটু কয়েকটা প্রশ্ন সমাধান করি, ক্রিটিক্যালি প্রশ্ন। আমি কিছু সমাধান করাবো না, কারণ এখান থেকে তোমরা প্রশ্নগুলো পারবে, আসলে সবাই সমাধান করতে পারো, কিন্তু কয়েকটা জিনিসগুলো একটু ধরিয়ে দিই। যেমন দেখো, এটা কাল্পনিক অংশের মান চাইছে, কাল্পনিক অংশের মান, এরকম যদি প্রশ্ন পাও তুমি, এই জিনিসগুলো কি হরও একটা আই, লও একটা, এই একটা আইকে জাস্ট তোমাকে ভিনিশ করে দিয়ে তোমাকে সিম্পলাইজ করতে হবে। সিম্পলাইজ করতে পারলেই তুমি জাস্ট কাল্পনিক অংশটা পেয়ে যাবে। এখন এটাকে আইটাকে নাই করে দেওয়ার উপায়টা কি? এটাকে হরলবকে তুমি যদি আই দ্বারা গুণ করো, তাহলে হরলবকে আই দ্বারা গুণ করলে কি হবে? 4i প্লাস 3i স্কোয়ার, ওকে। আর নিচে হয়ে যাবে -1, কারণ আই স্কোয়ার মান -1, হরলবকে গুণ করে দিলাম, তাহলে -1 উল্টে যাবে। এখানে আই স্কোয়ার মান কত? -1, তাহলে -3টা +3 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে +4i, ওকে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আনসার, কাল্পনিক অংশের মান কিন্তু হচ্ছে 4। তো জিনিসগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইভাবে কিন্তু করা লাগবে জিনিসগুলো, ওকে। আর এটা পরেরটা দেখো, আমাদের সময় যেটা আসছিল পরম মান, তো আমি এই আই বের করে রেখেছিলাম। তাহলে দেখো এখানে মাইনাস হরলবকে বিপরীত রাশি দ্বারা গুণ দেওয়া লাগবে, কারণ এখানে দুইটা আই, তাই না? তোমাকে যেহেতু স্কোপ আছে, এটাকে এমনি তাড়ানোর কোনো উপায় নেই। এখানে একটা আই ছিল, ওই জন্য আমি একটা আই দ্বারা গুণ করছি। এখানে যদি 1 মাইনাস হয়, তাহলে বিপরীত রাশি দ্বারা গুণ করা লাগবে, 1 + i গুণ করে সিম্পলিফাই করে দেখো মান আসলো আই। আমি এটার একটা আনসার আসছিলাম, কিন্তু এটার মান হবে 1 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 1, যেহেতু এখানে পরম মান চেয়েছে, ওকে। আচ্ছা, এই জিনিসটা দেখো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেহেতু প্রশ্ন রিপিট হচ্ছে, এই প্রশ্নটা আসার কিন্তু সম্ভাবনা থাকে। তাহলে 1 + i স্কোয়ার 1 - i⁴, তাহলে এটাকে কিন্তু ওই করা যাচ্ছে না, তাহলে এটাকে আমাকে 4 বানায় নিতে হবে। তাহলে 1 + i⁴ যদি জোর করে বানাই নিই, তাহলে নিচে 1 + i স্কোয়ার করে নিতে হবে, ওকে। তারপর সূত্র ফালাই, তাহলে একটা 4টাকে একটা স্কোয়ার ভিতরে রাখলাম, একটা স্কোয়ার বাইরে রাখলে সূত্র ফালাই দিয়েছিলাম। দেখো সূত্র ফালাই দিলাম, ফালাই দেওয়ার পর দেখো সিম্পলিফাই হয়ে গেল। তাহলে 1 + 2i আসলো। তাহলে 1 + 2i আনলে তো আমি আর বের করতে পারবো না, কারণ আইটাকে আমাকে উপরে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এই যে সেম কন্ডিশন, তাহলে আইটাকে তাড়ানোর উপায় কি? আইটাকে তাড়ানোর তুমি যদি এখানে i³ দ্বারা তুমি গুণ করো, তাহলে দেখো i³ দ্বারা গুণ i4 এর মান 1 হয়ে যাবে। আই স্কোয়ার দ্বারা অনেকে গুণ করতে গেলে ভেজাল হবে, তাহলে i4 দ্বারা তুমি গুণ করলে একবারে চলে যাচ্ছে, তাহলে i4 দ্বারা গুণ করলে 1 হয়ে যাবে, আর পুরো i³ থাকবে, ওকে। সরি, i³ দ্বারা গুণ করা লাগবে, i³ দ্বারা গুণ করলে এখানে i4 হয়ে যাবে, 1 হয়ে যাবে, i³ থাকবে, মাইনাস আসবে হাফ। তাহলে দেখো এই যে i মাইনাস হাফ, তাহলে আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট তোমার দেখো, তাহলে তোমার এটা হবে তোমার 0 - হাফ, তাহলে 0 - হাফ এই পয়েন্টটাতে, তাহলে এই পয়েন্টটা তাহলে তুমি এই পাশে ঘোরাও, তাহলে ঘড়ির কাটার এখানে অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখবে, কিন্তু তোমার আর্গুমেন্টটা কিন্তু দুভাবে থাকতে পারে, এই জায়গাটা অনেকে ভুল করে কিন্তু। তো এই আর্গুমেন্টটা এইভাবে থাকতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যদি যাও, ঘড়ির কাটার দিকে যদি দাও, তাহলে এটার আর্গুমেন্ট হবে কিন্তু -90 ডিগ্রি, ওকে। আর তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তাহলে তুমি 3π/2 হবে অ্যান্সার, 270 ডিগ্রি। তার মানে দুইটাই কিন্তু অ্যান্সার এখানে রাইট, কিন্তু অপশন কোনটা থাকতেছে এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে কি করে, শুধু ক্লকওয়াইজ যায়, 3π/2 অ্যান্সার খুঁজে পারে, অ্যান্সার 3π/2 নাই, কিন্তু আসলে অ্যান্সার কিন্তু -π/2 আছে। তো তোমাকে দুইটাই কিন্তু মনে রাখতে হবে। অনেকে মনে করে তখন প্রশ্নটা ভুল, যে আমার 3π/2 অ্যান্সার আছে, এটা আমি ইগনোর করি, কিন্তু না, এটা করা যাবে না। আচ্ছা, z1 2i প্লাস সামথিং এরকম যদি গুণ আকারের যদি মডুলাস চায় বা চায়, যদি এখানে অনুবন্ধী চেয়েছে, অনুবন্ধী করলে সমস্যা নাই, ওখানে একই কাহিনী হবে মডুলাসটা। তাহলে দেখো এরকম গুণ আকারে যদি মডুলাস চায়, তাহলে তাদের সিম্পলি এটার মডুলাস বের করবা, এটার মডুলাস বের করে দুইটাই গুণ করে দিবা, যে এটার মডুলাস বের করছে, এটা মডুলাস গুণ করে যেটা আসবে ওটা অ্যান্সার। আচ্ছা, এবার নতির ক্ষেত্রে ভাগ আকারে যদি নতি চায়, দুটো সার্টেন দুটো জটিল সংখ্যার নতি চেয়েছে, ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে z2/z1 নতি আছে, তাহলে মাইনাস করতে লাগবে, এটা হচ্ছে সূত্র, z2 এর নতি মাইনাস z1 এর নতি, তাহলে z1 এর নতি π/6 মাইনাস z1 এর 1। দেখো এটা কিন্তু এটার কিন্তু যে আনসারটা কিন্তু ক্লকওয়াইজে রেখেছিল তারা, ওই জন্য এখানে -π/4 বসালেই কিন্তু অ্যান্সারটা মিলবে 5π/4, এখানে 1। এখন দেখো এখানে তোমার tan ইনভার্স 1 π/4, দ্যাট মিনস তোমাকে ক্লকওয়াইজে যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারো, ওকে। কিন্তু এখানে তোমার যে ইয়াতে এসেছে, যে চতুর্ভাগে, এই চতুর্ভাগটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে অপশনটা অ্যান্সারটা কিন্তু দুভাবে থাকতে পারে, তো কোনভাবে প্রশ্নকর্তা রেখেছেন অপশনে, সেটা তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। অনেকে সেকেন্ড ক্লকওয়াইজটা ভুলেই যায়, যে ক্লকওয়াইজটা আসলে যে ক্লকওয়াইজও হয়। বর্গমূলগুলো আমরা রিটার্নও আসার সম্ভাবনা আছে, তো এটা দেখো কিভাবে তুমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারো। দেখো এই √2i এর বা √-2i এই লাইক দ্য 2 গুণ করা আছে, যদি এরকম থাকে তাহলে খুব সহজ, কারণ দেখো ওখানে সূত্র তারা সাজাই দিছে। কারণ দেখো 2 × i × 1, এই যে দেখো 2ab করে নিলাম। এখন এই যে a করে নিব i স্কোয়ার প্লাস i স্কোয়ারের মান কি -1, তাহলে এই যে i স্কোয়ারটাকে আমি এক্সট্রা নিলাম, এটাকে ইগনোর করা লাগবে, ওই জন্য এখানে একটা কি করে দিলাম বলো, এই যে তোমার এই যে -1 করে, সরি +1 করে দিলাম। তাহলে দেখো i স্কোয়ারের মান কত? -1, তাহলে এই -1 আর +1 কি কাটা চলে যাবে, আবার 2i থাকলো। তাহলে 2 যদি মাল্টিপ্লাই করাই থাকে তাহলে কিন্তু সুবিধা, তাহলে i স্কোয়ার নিয়ে নিলাম, -2i1 + 1 নিয়ে নিলাম, তাহলে দেখো এরকম করে কিন্তু হয়ে যাবে তোমার, ওকে। তাহলে দেখো 2 যদি গুণ করা থাকে খুব সুবিধা, তুমি এখানে একটা i স্কোয়ার নেবে, 1 নিবা, তাহলে 2i এর ইয়া কি দাঁড়াচ্ছে, +-1 + i + 1 বা 1 + i, ওকে। এই যে আইটা কি দাঁড়াচ্ছে, +-1 - i। তাহলে খুব সহজ, 2 যদি গুণ করাই থাকে কোনো ভেজাল নাই, তাহলে 2 যদি গুণ করা নাই, তাহলে কত সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে প্লাস থাকলে 1 + i, সামনে প্লাস মাইনাস, মাইনাস থাকলে 1 - i, সামনে প্লাস মাইনাস, কাহিনী শেষ। এবার যদি আসো যদি 2 না থাকে, জাস্ট i থাকে, তাহলে কি করবো, জোর করে একটা 2 নিয়ে নিবো আমি, সমস্যা কি? এই যে জোর করে একটা 2 নিয়ে নিলাম, রুট, তাহলে রুটের ভিতরে নিয়ে নিলাম একটা 2, তাহলে এই √2 একটা জোর করে চলে আসলো, এটাকে ভিনিশ করার জন্য সামনেও তাহলে আমাকে একটা কি নেওয়া লাগবে, 1/√2, সেম কন্ডিশন। তাহলে 1/√2 খালি একটা সামনে চলে আসলো, ঝামেলা শেষ। তাহলে আমাকে আবার সেই একই শেপে আসলো √2i তোমরা এখনই দেখে আসলাম, প্লাস আসলে কি হয়, 1 + i, সামনে কি লাগবে, প্লাস মাইনাস, কাহিনী শেষ। এবার আসি -2i, সমস্যা কি, এখানে একটা জোর করে 2 গুণ দিয়ে দিব, জোর করে দেওয়ার কারণে
সামনে একটা √2 হয়ে যাবে, তাহলে -2i মডুলাস, তাহলে -2i তো আমি একটু আগে শিখে আসলাম, তাহলে কি হবে 1/√2 1 - i, সামনে কি দাঁড়াবে প্লাস মাইনাস, কাহিনী শেষ। তাহলে এরকম করে তোমার যদি চায় জটিল সংখ্যার যে জিনিসগুলো এরকম করে যতই চাক না কেন, তুমি খালি মনে রাখবে যে আমাকে 2 আনা লাগবে, 2টাকে করলেই তুমি একটা সূত্রে ফালাই দিতে পারবা। ওকে, আচ্ছা অনেক সময় এইটা চায় যে √i প্লাস -√i, এই দুটা করলে কত আসবে, এই দুটার অ্যান্সার চাই কিন্তু মাঝে মাঝে দেখবা তোমরা প্রযুক্তিগুলোতে। তো এই যেটা মনে রাখবা প্লাস মাইনাস √2, এই দুটা তুমি যোগ করো, দেখবা যে প্লাস মাইনাস কিন্তু √2 আসবে। ওকে, এবার আসি ফোর্থ রুলগুলো তুমি কিভাবে করবে। দেখো ফোর্থ রুলগুলো দেখো যে √−64 এইটার ফোর্থ রুল চেয়েছে। দেখো তাহলে এটা তুমি কিভাবে সমাধান করবা, তাহলে ঘাত যেহেতু 4, মনে রাখবা ঘাত যেহেতু 4, এটা কিন্তু আনসার আসবে 4টা। তাহলে এটা আমি বর্গমূল মনে মনে ধরে নিলাম x, কি ধরে নিলাম x, তাহলে ওই পাশে যদি আমি 4 করি তাহলে x⁴ ইকুয়াল চলে আসবে কিন্তু আমার -64। ওকে, তাহলে আমরা কি করতে পারি, দেখো x⁴ এটাকে আমরা 8i এর উপরে হোল স্কয়ার দিতে পারি না, এক্স্যাক্টলি পারি, কারণ কেন দেখো এটার উপর স্কয়ার মানে 64, i স্কয়ার -1 -64 হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা স্কয়ার রাখে দিলাম আর একটা স্কয়ারকে রুট করে দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস মাইনাস এইটাই হয়ে যাবে না, তাহলে প্লাস মাইনাস এইটাই হয়ে গেল। তাহলে আমার কিন্তু অলরেডি দুইটা আনসার চলে আসছে, আরেকটা স্কয়ার করা রুট করা বাকি আছে, তাহলে এটা রুট করলে আবার করে আনসার আসবে দুইটা, তাহলে আমাদের হয়ে গেছে। এখন আমি কি বললাম, তোমাদের অলওয়েজ টার্গেট থাকবে কি, হ্যাঁ ইয়েস, তোমাদের অলওয়েজ টার্গেট থাকবে অবশ্যই 2i আনা, কারণ 2i ফর্মে আনলেই কিন্তু আমি এই সূত্র ফেলাই দিতে পারবো, বর্গ সূত্রগুলো। ওকে, তাহলে আমি এখানে 2i ফর্মে নিয়ে আসবো, তাহলে x স্কয়ার, এখানে আমি কি করবো, এই যে দেখো প্লাস মাইনাসটাকে মনে করো এখানে রাখলাম, প্লাস মাইনাস 2টাকে রাখলাম, সরি এখানে 4টাকে রাখলাম, এইখানে 2i করে নিলাম, এখানে কি করে নিলাম 2iটাকে আলাদা করে নিলাম। এইবার যদি তুমি স্কয়ারটাকে বর্গমূল করে দাও, তাহলে এটাকে 4 এর বর্গমূল কত 2 হবে, তাহলে প্লাস মাইনাস 2 হয়ে গেল। আর এখানে 2iটাকে রুট করলে কি হবে, 2iটাকে রুট করলে ওই যে আমরা একটু আগে শিখে আসছি একবার বেসিক থেকে, 2i কি করলে কি হয় প্লাস মাইনাস 1 প্লাস এটা মুখস্থ করে নাও, তাহলে প্লাস মাইনাস 1 প্লাস i। তাহলে এখানে দেখো এখানে অ্যান্সার কিন্তু 4টা বের হয়েছে, দেখো 4টা কিন্তু অ্যান্সার বের হয়ে গেল। সেইভাবে তোমরা অনায়াসে করতে পারবা। এবার এটা 81টা দেখো, এটা ফোর্থ রুল যদি 81 হয় তাহলে এটাকে x ধরে নিলাম, তাহলে x⁴ -81, তাহলে x⁴ এটাকে আমি কি লিখতে পারবো 9i এর উপর স্কয়ার, 9 81, তাই না। এখন এখানে দেখো একটাকে স্কয়ার করে দিই, একটাকে স্কয়ার করে দিলে কত হবে 3i প্লাস মাইনাস 3i। এখন তুমি আমাকে এখানে বলতে পারো যে ভাই এখানে তুমি 2i বানিয়ে নিতে পারবো না, এখানে না আপনি 8 ছিল 4 মাল্টিপ্লাই করে 2i করে নিয়েছেন, এখানে কি করবো, আরে বাবা এখানেও করে নেবো, দেখো কিভাবে করে নিই, তাহলে এখানে আমি করে নেবো কত বলো, এই যে 3/2 জোর করে একটা নিচে 2 করে দেবো, এখানে 2i করে নেবো, তাহলে প্লাস মাইনাস কাহিনী শেষ। তাহলে আমার 2i এর অ্যান্সার কি জানা, তাহলে দেখো তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াবে √3/2 প্লাস মাইনাস, আর এখানে হবে প্লাস মাইনাস 1 প্লাস i শেষ। তাহলে এভাবে তোমার যেভাবে ফোর্থ রুলগুলো চাও না কেন, তুমি এভাবে তুমি অনায়াসে তুমি কিন্তু জিনিসগুলোকে সলভ করতে পারবা। আশা করি তোমাদের বর্গমূল রিলেটেড যে প্রবলেমগুলো এগুলো তোমাদের সমাধান হয়ে গিয়েছে, তোমরা এইভাবে তোমরা অনায়াসে খুব ফাস্ট জিনিসগুলোকে সমাধান করতে পারবো। ওকে, তাহলে তোমাদের প্রথম কনসেপ্ট থাকবে 2i শেফটে নিয়ে আসা, যেভাবে থাক ফোর্থ রুল বর্গমূল থাক 2i শেফে তোমরা নিয়ে আসবে। ওকে, আচ্ছা এবার আমরা আসি যে অনেক সময় এই যে যদি ঢাকা ইউনিভার্সিটির কোনোবার আসেন, মনে করো যে ওমেগা 2019 এরকম চাইলে, ওকে 2019 বা 2009 এরকম অনেক চাই, অনেকগুলো সাল দিয়ে দেয় উপরে, বড় বড় সংখ্যা দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয়, এটার মান কত। তোমরা সবসময় মনে রাখবা এটার সম্পূর্ণটাকে ভাগ করলে যে মান আসবে লাস্টের দুই ডিজিটটাকে ভাগ করলে সেম মান আসবে। সেটা আমি যখন ডিটেইলি করাবো, যখন ইন্টারমিডিয়েটের জন্য ক্লাস দিব, তখন আমি ডিটেইলি এটা বুঝিয়ে দেবো একদিন যেটা কেন হয়। এই সম্পূর্ণটাকে ভাগ করলে যে মানটা আসবে, এই লাস্ট দুই ডিজিটকে ভাগ করলে সেম মান আসবে। তাহলে লাস্ট ডিজিট 0 নয়, তাহলে 9কে ভাগ করা 3 দ্বারা 3 ভাগশেষ 0, তাহলে ওমেগার মান 0 কত হলে 1, তাই না। তাহলে এই জিনিসগুলো তোমরা পাবা বিভিন্ন বই পুস্তকে, সো এই শর্টকাটগুলো তোমরা অনেকেই অবশ্যই জানো, যদিও এই প্রশ্নগুলো এইভাবে চায় না আসলে, এরকম প্রশ্ন ঢাবিতে কোনোবারও আসেনি। তো লাইক দ্যাট এরকম আরও প্রশ্ন আছে, এগুলো তো বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন আসছে, যেমন মনে করো যে 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব, লাইক দ্যাট এভাবে করতে করতে i⁻38। ওকে, সো বলে এটার মান কত। এখন দেখো এটার পদ সংখ্যা তোমাকে জানা লাগবে, যে দেখো 1 2 3 4 এই 4টা পদ মিলে তুমি যোগ করো, i কিউবের মান মাইনাস i, এই মাইনাসের i কাটা i স্কয়ার, তাহলে এই মাইনাসের i কাটা i স্কয়ার -1 -1 কাটা, তাহলে এই 4টা পদ মিলে কিন্তু 0 হচ্ছে। তাহলে এখানে কয়টা পদ আছে এটা তোমাকে দেখতে লাগবে। তাহলে দেখো i থেকে 38টা পদ, একটা 1 39টা এখানে 40টা পদ, তাহলে এখানে যদি 39 দিই তাহলে এখানে 40টা পদ, তাহলে 40টা পদ হলে কি হচ্ছে বলো, 40টা পদ হলে তোমার কিন্তু এখানে মানটা দাঁড়াচ্ছে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে কত, 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 4 দ্বারা বিভাজ্য হয়ে গেলে 4টা পদ মিলে কত হচ্ছে 0, তাহলে 40টা পদ কত হবে বলো 0। সেইভাবে তোমার মানগুলো চাবে। এখন তোমার যদি এখানে পদের সংখ্যা না মিলে লাইক দ্যাট, যে তোমার 40 হচ্ছে না, তাহলে এখানে আগে বিশ একটু বাড়াই নিবা, এখানে জোর করে একটা 1 দিবা, বা এখানে জোর করে প্লাস i2 দিবা, 39 দিবা, পরের টাকা মাইনাস করে দিবা, বুঝতে পারছো। তো এইভাবে জিনিসগুলো আসবে আসলে, এগুলো তোমরা আশা করি পারো। যদি এই ধরনের আমি আলোচনা করবো, অনেক হিউজ শর্টকাট আছে এই প্যাটার্নের, অনেক শর্টকাট আছে, কারণ এগুলো বলবো না কেন এখান থেকে প্রশ্ন আসেনি, যেহেতু আমি ঢাবি ফোকাস করতেছি, পরে দেখা যাবে, পরে যদি ঢাবি পরীক্ষা শেষে দেখা যাবে। ওকে, সো আমি তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যেগুলো এই ধরনের প্রশ্ন আসছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আসলে তোমাদের একটু ধারণা দিই যে রিটার্ন নিয়ে অনেকে কনফিউশনে আছো, যে রিটার্নে তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে, তাই না। দেখো রিটার্নের জন্য তোমাদের একটা সাজেশন আমি তৈরি করেছি, সাজেশনটা তোমাদের ভালো লাগতে পারে। এখানে দেখো আমি অনেক কষ্ট করে জিনিসগুলোকে সাজিয়েছি, এই সাজেশনগুলো তুমি এই রিটার্নগুলো বসে না থাকে, তোমরা যদি এই রিটার্নগুলো করো, সাজেশন পেলে কি করার আগ্রহ জাগে। আমি বলতেছি না যে ভাই এখান থেকে আসবে, বাট
হ্যাঁ, রিটেনগুলো এমনভাবে সাজিয়েছি, তোমার ওভারঅল একটা থিওরি এমনভাবে ম্যাথগুলো সেট আপ করেছি, তোমার টোটাল থিওরি এই অধ্যায়গুলো যে কী কী আছে একবারে কিন্তু উঠে চলে আসবে। যার কারণে তোমার একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে যে মোটামুটি রিটেন যদি এখান থেকে টেক্সট থেকে হয়, যদি রিটেনগুলো টেক্সট থেকেই হবে, সো তোমরা কিন্তু পারবে। ওকে, সো দেখো এখানে তোমার রিটেনগুলো স্ক্রিনশট নিয়ে নাও কাইন্ডলি, রিটেনগুলো আনসারও দেওয়া আছে সাইডে, তোমরা করে নিজে আনসারগুলো যাবে। আর অবশ্যই বলে দিচ্ছি এগুলো টেক্সট বইয়ের রিটেন, কিন্তু তোমার টেক্সটেই পেয়ে যাবে, তোমরা যে রাইটারে পড়ো না কেন এগুলো টেক্সটেই আছে। ওকে, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলো আসার মতো রিটেন, তাহলে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, করতে পারো। আর তোমরা যদি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে রিটেন পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। আচ্ছা, আর তোমরা অবশ্যই আমাকে বলবে তোমরা এখন কি ধরনের ভিডিওগুলো চাচ্ছ আসলে, কারণ তোমাদের আগ্রহ তোমাদের কমেন্টের উপরে আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আসলে। তোমাদের প্রায়োরিটি দিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাবো। ওকে, আচ্ছা, তোমরা যদি চাও যে রিটেন নিয়ে করো বা রিটেন নিয়ে করবো বা নিয়ে করেন, আমি ফিজিক্স নিয়ে করবো, কেমিস্ট্রি দিতে পারি, সো তোমাদের উপরে ডিপেন্ড করবে আসলে। আমি রিটেনও দেওয়ার ট্রাই করবো এখন থেকে। ওকে, সো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আর পরবর্তী তোমরা যদি এরকম সাজেশন চাও, কারণ আমি দেখো ওগুলো অবশ্যই কিন্তু একটা লিমিটের অঙ্ক দিয়েছি আমি, মানে নিজস্ব একটা জায়গায় করা যাবে, যেগুলো কিন্তু তোমরা যেগুলো পাঠ্যপুস্তকে পাও বা অন্যান্য জায়গায় পাও সেগুলো কিন্তু পাবে না। ওকে, তো দেখো প্রত্যেকটা এপিসোডের শেষে আমি কিছু কোশ্চেন দিয়ে থাকি এবং পরে কোশ্চেনগুলোর আনসার দিয়ে থাকি। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলোর, আচ্ছা এবার আমি বলে দিই, এবার কিন্তু আমি অ্যান্সারগুলো যার প্রত্যেকটা আনসারে দেখবো, কমেন্টে দেখবো যার প্রত্যেকটা অ্যান্সার যদি প্রতিটাই যদি ঠিক থাকে, তাহলে আমি শুধু তার কমেন্টের আনসার দিব, বলবো যে রাইট হয়েছে। যা দেখবো যে প্রতিটাই হয়নি তাহলে কিন্তু আনসার দিব না, কারণ দুই একটা করে বললে অনেকে আবার জেনে যাবে। যার 4টায় প্রশ্নের অ্যান্সার রাইট হবে তার কমেন্টে শুধু আমি আনসার দিব যে হ্যাঁ অল রাইট। ওকে, তাহলে তোমরা এখানে দেখো আমি 4টা কোশ্চেন দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। 1 + ω² 1 এত, এর মান কত? 3p(i)q - 5i - 5qi হলে p এর মান কত? এত হলে এর মান কত? 5i এর বর্গমূল। এই 4 নাম্বারটা সিরিয়াল করে কিন্তু 1 2 3 4 নাম্বারটা যে অ্যান্সারটা অপশন দিয়েছি এটা অপশনে আনসার দিবা। ওকে, তাহলে এই 3টার 1 2 3 লিখে আনসার করবা, আর ডি নাম্বারটা হচ্ছে অপশন লিখবা যে কোনটা অপশন রাইট। যার 4টায় রাইট হবে তার শুধু কমেন্টে আমি আনসার দিব। আচ্ছা, এর আগের এপিসোডে আমি যে রিটেনটা দিয়েছিলাম এপিসোডের শেষে, সেই রিটেনটার আনসারটা তোমরা একটু নিয়ে নাও। দেখো 4 গ্রাম ভরের একটি সোলার বলকে এত আধান আহিত সোলার বলকে অভিকর্ষের ক্ষেত্রে স্থির ধরে রাখতে কী পরিমাণ তড়িৎ ক্ষেত্রে বল প্রয়োজন? আমরা জানি E = F/Q আবার F = mg। ফালাই দিলাম এত, আমার রিটেনগুলো প্রত্যেকটা ভাই উইদাউট ক্যালকুলেটর করা যাবে, সেই রিটেন আমি সাজাই। ওকে, আচ্ছা দেখো কাটাকাটি করো, দেখবা যে 400 নিউটন/কুলম। আচ্ছা, পরের রিটেনটা দেখো, পরের রিটেনটা তুমি দেখলে বুঝতে পারবে। দেখো বায়ুতে 2 মিটার ব্যবধানে রাখা 2টি আধান, দেখো সংযোগ বিন্দুতে মধ্যবিন্দুতে প্রাবল্য কত? তাহলে মধ্যবিন্দুতে যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব, ওই বিন্দুতে কিন্তু +1 কুলমের একটা আধান ধরে নিতে হয়। কেন বলো তো? +1 কুলমের আধান ধরে নিতে, এটাকে পরখ চার্জ বলে। ওকে, তো +1 মাইক্রোকুলম চার্জ ধরে নিলাম। এখন এই পাশে -2 মাইক্রোকুলম, এই পাশে +1 মাইক্রোকুলম, তাহলে এটাকে কিন্তু আকর্ষণ করবে, এই পাশে প্লাসটাকে মাইনাসটাকে আকর্ষণ করবে, আর এই প্লাসটাকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে দুইটার ডিরেকশন একই দিকে হচ্ছে না, যেহেতু আমরা প্রাবল্য জানি ভেক্টর রাশি, তাহলে এখানে দেখো E = U1 + E2। তাহলে এই সূত্র ফালাই দিলাম, 9.10⁹ 1/4 এটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এই পাশে তাহলে 10⁻⁶, 2 × 10⁻⁶, তাহলে দুইটা এখানে 3টা, 3 × 10⁻⁶, তাহলে 3 × 10⁻⁶ আর 9 3 নং 27, আর 9 থেকে 6 বাদ গেলে 3। কি সুন্দর ক্যালকুলেশন হয়ে গেল -2 মাইক্রোকুলমের দিকে। ওকে, তাহলে দেখো এই জাতীয় ক্যালকুলেশনগুলো বা এই জাতীয় রিটেনগুলো কিন্তু আসবে, যেগুলো উইদাউট ক্যালকুলেটর খুব অনায়াসে করা যায়। আর আমি যে রিটেনগুলো দিই, আমরা রিটেন নিয়ে আমি একটা লাইভ ক্লাস করেছিলাম, যারা ফেসবুকে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি তারা, আমি আশাবাদী তোমরা এটা দেখে নিবে, তাহলে ফিজিক্স রিটেন নিয়ে যত রকমের টেনশন আশা করি তোমাদের একবারে দূর হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, তোমরা বেশি করে কমেন্ট করবে, আশাবাদী এই প্রশ্নগুলোর আনসার করবে, সব প্রশ্নের আনসার ঠিক থাকবে, তার আনসার আমি রিপ্লাই দিব। আশা করি তোমরা সব কমেন্ট রেখে আমাকে ইন্সপায়ার করবে, কমেন্ট করে বেশি করে, যাতে করে তোমাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। এবং এই 1 মাস তোমাদের রিটেন সহ, বিশেষ করে রিটেনটাকে ফোকাস দিতে হবে। অনেকে রিটেন জানে না, কারণ রিটেন সবচেয়ে বেশি পরিমাণ পলাপাইন ফেল করে। তোমরা জানো কিনা জানি না যে রিটেনে অনেকে পাশে করতে পারে না, ওই জন্য প্রতিবারই 10 থেকে 12 হাজার স্টুডেন্ট অলরেডি পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।